নাম্বার 1 অর্থাৎ যেগুলো আমি মানে পড়ানো হয়ে গেছে বা যেগুলো পড়া হয়ে গেছে সেগুলোই উঠিয়ে বসিয়ে দেবো, দিয়ে বৈশিষ্ট্য হয়ে যাবে। তাহলে যখন জারণ সংখ্যা পড়েছিলাম তখন এটা পড়েছিলাম যে সন্ধিগত মৌলগুলো সন্ধিগত মৌলগুলি ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা দেখায়। এটা হচ্ছে জারণ সংখ্যা থেকে জানতে পেরেছিলাম। নেক্সট জটিল যৌগ থেকে কি জানতে পারলাম যে সন্ধিগত মৌলগুলি জটিল যৌগ গঠন করে। তাহলে সন্ধিগত মৌলগুলি জটিল যৌগ গঠন করে। নাম্বার 3 যখন পড়লাম চৌম্বক ধর্ম তখন সেখান থেকে জানতে পারলাম যারা বেশিরভাগ মৌল সন্ধিগত তারা সবাই প্যারাম্যাগনেটিক, মাত্র 2 জন ডায়াম্যাগনেটিক রেখেছি, তার মধ্যে একজন জি। সন্ধিগত মৌলগুলি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। নেক্সট যখন অনুঘটকীয় ধর্ম পড়িয়েছিলাম তখন এটা দেখলাম যে সন্ধিগত মৌলগুলি অনুঘটকীয় ধর্ম দেখায়। তাহলে সন্ধিগত মৌলগুলি অনুঘটকীয় ধর্ম প্রদর্শন করে। নেক্সট বর্ণ দেখে বর্ণ এই যে বৈশিষ্ট্য সেখান থেকে জানতে পারলাম যে সন্ধিগত মৌলগুলি রঙিন হয়। এই হচ্ছে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য। নেক্সট চলে যাব সন্ধিগত মৌলের অক্সাইড। সন্ধিগত মৌলের অক্সাইড এখান থেকে কোশ্চেন আসেই আসে, অর্থাৎ সন্ধিগত মৌলের অক্সাইডের মধ্যে 3টে ক্যারেক্টারিস্টিক্স পড়াবো, সেই 3টের মধ্যে অবশ্যই একটা কোশ্চেন আসবে। আগে অক্সাইডগুলো দেখে নিই। E প্লাস O2 মিক্স E যদি সন্ধিগত মৌল হয় তাহলে কি কি টাইপ হতে পারে? EO2, EO3, EO, EO, EO2 আর EO3। আবার E2O3 এবং E2O5 এই ধরনের অক্সাইড গঠন করতে পারে। এখানে ই বলতে বোঝায় সন্ধিগত মৌল। যদি একজন করে অর্থাৎ একটা টাইপ করে যদি উদাহরণ দেখি তাহলে উদাহরণগুলো হলো এরকম: ZLO বা TiO, এটা হচ্ছে EO টাইপ। TiO2 EO2 টাইপ। CrO3 EO3 টাইপ। V2O3 E2O3 টাইপ। V2O5 E2O5 টাইপ। তাহলে প্রত্যেকের অন্তত পক্ষে একটা করে অ্যাটলিস্ট একটা করে উদাহরণ এখানে দেওয়া হয়েছে যেটা এই টাইপের অক্সাইড তৈরি করে। এবার এদের অক্সাইডের বৈশিষ্ট্য করুন। সন্ধিগত মৌলের অক্সাইড অর্থাৎ ওদের মধ্যে কি নেচার দেখা যায়। সন্ধিগত মৌল
মৌলে সন্ধিগত মৌলের অক্সাইডের বৈশিষ্ট্য। নাম্বার 1, আয়নীয় চরিত্র। অর্থাৎ অক্সাইড দিয়ে দিবে, পরীক্ষাতে এই ধরনের অক্সাইড যা ইচ্ছা দিয়ে দিবে, দেওয়ার পর জিজ্ঞাসা করবে আয়নীয় চরিত্রের ক্রম অনুযায়ী সাজাও বা সমযোজী চরিত্রের ক্রম অনুসারে সাজাও। তাহলে কি হবে? এই আয়নীয় চরিত্র বা সমযোজী চরিত্র এটা ব্যাখ্যা করা যায় হাজারস রুলের সাহায্যে। এটা ছিল ক্লাস 11 চ্যাপ্টার কেমিক্যাল বন্ড। এখানে জাস্ট আমি একটি কথা বলবো যে হাজারস রুলের বেশ কয়েকটা সূত্র ছিল, যে সূত্রটা এখানে লাগবে সেটা আমি বলবো, অন্যটা না। ধরে নিলাম যে কোন একটি যৌগ দিল, যৌগ দেওয়ার পর বলবে আয়নীয় চরিত্র বেশি না সমযোজী চরিত্র বেশি। এবার সেটা জানার আগে জাস্ট ব্যাখ্যাটা করে দিই, তারপরে কোশ্চেন আনসারে চলে যাই। একটি আয়ন ধরলাম, এটি হচ্ছে 5+, আর এর সামনে একটি অ্যানায়নকে রাখা হলো যেটি হলো B-। সেম অ্যানায়ন এখানে নেওয়া হলো B- এবং এখানে একটি ক্যাটায়ন রাখা হলো যার চার্জ 8+। তার মানে এই 8টা ইলেকট্রন ছেড়ে আছে, এই 5টা ইলেকট্রন ছেড়ে আছে, এই দুজনের সামনে দুটো অ্যানায়ন পড়ে আছে। যদি 8টা ইলেকট্রন কেউ ছেড়ে থাকে তাহলে বুঝতে হবে ওর ইলেকট্রন গ্রহণ করার অ্যাবিলিটি বা ইচ্ছা, অ্যাপটিটিউড, প্রবণতা বেশি হবে যেহেতু ও 8টা ইলেকট্রন ছেড়ে আছে। নিচের দিকে যদি তাকায় তাহলে ওর মাথায় 5+, তার মানে ও 5টা ইলেকট্রন ছেড়ে আছে, ওর এবার ইচ্ছা হবে যে আমি ইলেকট্রনগুলো গ্রহণ করি। কিন্তু যদি আমি তুলনা করতে বলি কার ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা বেশি হবে, তাহলে সবাই বলবে 8+, যেহেতু 8টা ইলেকট্রন ছেড়ে আছে। তাহলে এই যে সামনে অ্যানায়ন আছে এর কাছে ইলেকট্রন কি আছে? অ্যাভেলেবল আছে, বলে মাথায় মাইনাস আছে, আর এ বলছে আমার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে একে কি করবে? নিজের দিকে টানবে। অর্থাৎ এই লোক, এখানে কোনো মানুষ আছে যে 8 দিন থেকে, যে 5 দিন থেকে না খেয়ে আছে, আর এর সামনে সুন্দর একটি খাবার প্লেট সাজানো আছে, তাহলে নিশ্চয় এই মানুষটি খাবারের প্লেটের সাথে কি ব্যবহার করবে? সবটাই একদম শেষ। ঠিক অনুরূপ ভাবে এই পরমাণুটি, অ্যাটমটি কি করবে? নিজের দিকে টানবে। কিসের জন্য? ইলেকট্রনের দরকার আছে বলে। তাই যদি টানতে থাকে এর আকৃতি গোলাকৃতি থাকবে। একটা বেলুন যদি একটা বাচ্চা ছেলের সামনে রাখা হয় তাহলে ওই ছোট্ট বাচ্চাটি বেলুনটা ধরে কি করবে? টানবে। আর বেলুনের আকৃতি যদি গোলাকৃতি থাকে তাহলে তখন টানার পর আকৃতি আর গোলাকৃতি থাকবে, কি হবে? বিকৃতি হয়ে যাবে। তাহলে আকৃতিটি কার? অ্যানায়নের আকৃতিটি বিকৃত রূপ দেখা যাবে, অর্থাৎ যাকে বলে ডিফরমেশন। এখানেও তাই ঘটছে, বাট এখানে তুলনামূলক কম ঘটবে। এই যে ঘটনা, এই ঘটনার নাম হলো পোলারাইজেশন। আর এই যে টেনে বিকৃত করার ক্ষমতা, এর নাম হচ্ছে পোলারাইজিং পাওয়ার। বাংলাতে বলে ধ্রুবায়ন ক্ষমতা। তাহলে এখান থেকে যদি চার্জ বেশি হয় বা জারণ সংখ্যা বেশি হয় তাহলে পোলারাইজিং পাওয়ার বেশি হবে। তাহলে এখান থেকে জারণ সংখ্যা যত বেশি হবে পোলারাইজিং পাওয়ার পিপি তত বেশি হবে। আবার রুলস বলছে যে পোলারাইজিং পাওয়ার যত বেশি হবে সমযোজী চরিত্র তত বেশি হবে। তাহলে সমযোজী চরিত্র তত বেশি হবে। ঘরের মধ্যে যদি আলোর পরিমাণ কম হয়
সরি আলোর পরিমাণ যদি বেশি হয় অন্ধকারের পরিমাণ কি হবে কম হবে। তাহলে কোন একটি যৌগের মধ্যে যদি সমযোজী চরিত্র বেশি হয় তাহলে আয়নীয় চরিত্র কি হবে আয়নীয় চরিত্র কম হবে যেহেতু সমযোজী আয়নের উল্টো। তাহলে আয়নীয় চরিত্র কম হবে। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। কি ক্লিয়ার হলো জারণ সংখ্যা যত বেশি হবে পোলারাইজিং পাওয়ার তত বেশি হবে। হাজারস রুল বলছে, এটা রুল শেখাচ্ছে, হাজারস রুল বলছে যে যত পোলারাইজিং পাওয়ার বেশি হবে সমযোজী চরিত্র তত বেশি হবে। তাই আমি লিখেছি এখানে সমযোজী চরিত্র বেশি হবে। আর সমযোজী চরিত্র যদি বেশি হয় তাহলে আয়নীয় চরিত্র কম হবে। এটা হচ্ছে রুলস। এবার আমাকে কোশ্চেন দিয়েছে MnO2 MnO4 মাইনাস। আমায় কোশ্চেন দিয়েছে CrO Cr2O3 CrO5 বা Cr2O7 মাইনাস। আমাকে এই ধরনের কোশ্চেন দিয়েছে বা আমাকে দিয়েছে 3 V2O3 V2O4 V2O5 বলেছে আয়নীয় চরিত্রের ক্রম অনুসারে সাজাও। আয়নীয় চরিত্রের ক্রম অনুযায়ী সাজাও। তাহলে আমি কি করব কি দেখব কি নির্ণয় করব প্রথমে কি নির্ণয় করব জারণ সংখ্যা। জারণ সংখ্যা যার বেশি হবে সমযোজী চরিত্র বেশি হবে আর আয়নীয় চরিত্র কম হবে। ব্যাস তাহলে জারণ সংখ্যা নির্ণয় করলে অ্যানসার পেয়ে যাবে। এবং কেন হবে সেটা বোঝা গেছে। MnO2 MnO4 মাইনাস এর জারণ সংখ্যা +2 +4 আর +7। তাহলে যদি সমযোজী চরিত্র অনুযায়ী সাজাই, যদিও বলেনি বাট বলে দিচ্ছি তবু, সমযোজী চরিত্র অনুযায়ী সাজাই তাহলে MnO4 মাইনাস দেন MnO2 তারপরে MnO। আর আয়নীয় চরিত্র যদি সাজাই তাহলে সমযোজীর উল্টোটা তখন হয়ে যাবে MnO4 মাইনাস MnO2 আর Mn। নেক্সট CrO comma Cr2O3 comma Cr2O7 2 minus তাহলে এটা +2 +3 আর +6। তাহলে আয়নীয় চরিত্র কি হবে সবচেয়ে কম। তাহলে CrO তারপরে Cr2O3 নেক্সট Cr2O7 2 মাইনাস। এটা ছেড়ে রাখলাম সবার জন্য V2O3 V2O4 আর V2O5। এই হলো নাম্বার 1 বৈশিষ্ট্য। এতক্ষণ চলছিল সন্ধিগত মৌলের অক্সাইডের বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 1 বৈশিষ্ট্য। এবার নাম্বার 2 বৈশিষ্ট্য। দুই অক্সাইডের প্রকৃতি। অক্সাইডের প্রকৃতি মানে এই পয়েন্ট একটু চেঞ্জ করলে ভালো হবে। আম্লিক চরিত্র, আম্লিক চরিত্র অর্থাৎ অক্সাইড দিয়ে দেবে। কোশ্চেনের টাইপটা হবে এরকম
যে অক্সাইড দিয়ে দিবে, দেওয়ার পর জিজ্ঞাসা করবে কোনটির আম্লিক চরিত্র বেশি আর কোনটির আম্লিক চরিত্র কম, বা বলবে আম্লিক চরিত্রের ক্রম অনুযায়ী সাজাও, বা বলবে ক্ষারীয় চরিত্রের ক্রম অনুযায়ী সাজাও। এই ধরনের কোশ্চেন হবে। বাট কোশ্চেন করার আগে ফান্ডাটা বুঝে নিই। বিজ্ঞানী আর্হেনিয়াস শিখিয়েছিল আমাদের যে কেউ যদি H+ ত্যাগ করে তাহলে সে হবে অ্যাসিড, আর যদি কেউ OH- ত্যাগ করে তাহলে সে হবে বেস অর্থাৎ ক্ষার। কিন্তু কে অ্যাসিড হবে আর কে ক্ষার হবে শুধুমাত্র আর্হেনিয়াসই ব্যাখ্যা করেনি, আরো 2 থেকে 3 জন ব্যাখ্যা করেছে। তো সেরকমই আরেকজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে বিজ্ঞানী লুইস, জেএন লুইস। উনি এটা বলেছিল যে কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে, কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তবে তার নাম হবে লুইস অ্যাসিড। কেন লুইস অ্যাসিড লাগালাম? কারণ এটা বিজ্ঞানী লুইসের কনসেপ্ট অনুযায়ী আছে, তাই লুইস অ্যাসিড। আর ইলেকট্রন যদি বর্জন করে তাহলে সে হবে লুইস ক্ষার। এবার কারো মাথায় 5+ আছে আর কারো মাথায় 8+ আছে। এই কথার মানে আবার বলছি যে 8+ মিন্স 8টা ইলেকট্রন ছেড়ে আছে, 5+ মিন্স 5টা ইলেকট্রন ছেড়ে আছে। ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কার বেশি হবে? 8+ এর। আর ইলেকট্রন গ্রহণ যে করে সে কি হয়? তাহলে পুরো লাইনটা কিভাবে বুঝবো? যার জারণ সংখ্যা বেশি হবে তার আম্লিক চরিত্র ব্যাস। তাহলে জারণ সংখ্যা যত বেশি হবে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বেশি হবে এবং আম্লিক চরিত্র তত বেশি হবে। তাহলে এভাবে সাজাতে দিতে পারে V2O3, V2O4, V2O5 কে আম্লিক চরিত্রের ক্রম অনুসারে সাজাবো। ক্রম মানে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, যাই সাজানো হোক না কেন। তাহলে V2O3 এর চার্জ হচ্ছে +3, V2O4 +4, V2O5 এর +5। এই অনুযায়ী আম্লিক চরিত্র সবচেয়ে বেশি হবে V2O5, যেহেতু ওর জারণ সংখ্যা সবচেয়ে, আর জারণ সংখ্যা যার বেশি হবে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। যদি এটা নেই CrO আর CrO3 আর CrO5 এরকম দিয়েছে, তাহলে CrO হচ্ছে +2, +3, A +6। এটা এখন বোঝা যাবে না, একটু পর বোঝা যাবে যে CrO5 এর জারণ সংখ্যা +6 কি করে এলো, আর নাহলে ক্লাস 11 এ ছিল। এই অনুযায়ী আম্লিক চরিত্র সবচেয়ে বেশি হচ্ছে CrO5, যেহেতু ওর জারণ সংখ্যা বেশি, তারপরে CrO3, তারপরে Cr। 3rd নাম্বার, অক্সাইডের প্রকৃতি। এটা বেশি আছে আর এটাও বেশি আছে। অক্সাইডের প্রকৃতি, অক্সাইড দিয়ে দেবেন আর বলবেন কোনটা আম্লিক, কোনটা ক্ষারীয় আর কোনটা উপযোগী, এরকম কোশ্চেন করবেন। এতক্ষণ এটা চললো যে আম্লিক চরিত্রের ক্রম অনুযায়ী সাজাবো। তাহলে এখান থেকে এতটুকু বুঝতে পেরেছি যে জারণ সংখ্যা যদি বেশি হয়, জারণ সংখ্যা যদি বেশি হয় তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কি হবে?
বেশি হবে তাহলে সেটা কি হবে? আম্লিক হবে। তাহলে একটু উল্টোটা বলি, যে জারণ সংখ্যা যদি সবচেয়ে কম হয় তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবচেয়ে কম হবে, আর সেটা কি হবে? ক্ষার হবে। তাহলে মাঝারি কারা হবে? মাঝারি কারা হবে? যাদের জারণ সংখ্যা এদের মাঝে অবস্থান করবে। তাহলে জারণ সংখ্যা মাঝারি যখন হবে তখন সেটা কি হয়ে যাবে? অক্সাইড। তাহলে রুলসটা কি? আবার বলছি থিওরিটা, যদি জারণ সংখ্যা সবচেয়ে বেশি হয় তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কি হবে? বেশি হবে, তাই সেটা আম্লিক হবে। আবার রুলস বলছে কোনটা? বলছি এটা হলো আম্লিক। সেকেন্ড বলছে যে যদি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি যদি হয় তাহলে সেটা যদি আম্লিক হয়ে থাকে, তাহলে ইলেকট্রন কম গ্রহণ করলে সেটা কি হবে? ক্ষার হবে। তাহলে যার জারণ সংখ্যা সবচেয়ে কম সেটা কি হবে? ক্ষার হবে। তাহলে একজন হয়ে গেল আম্লিক সবচেয়ে হাইয়েস্ট, সবচেয়ে লোয়েস্ট সেটা হলো ক্ষার। তাহলে এদের মাঝামাঝি যে অবস্থান করবে সেটা কি হবে? উভধর্মী, অর্থাৎ না অ্যাসিড না। ওই জন্য এবার রুলসটা লিখি, অক্সাইডের মধ্যে সবচেয়ে বেশি জারণ সংখ্যা হলে সেটি আম্লিক, সবচেয়ে কম জারণ সংখ্যা হলে সবচেয়ে কম জারণ সংখ্যা হলে সেটি ক্ষারীয় এবং এদের মাঝে অবস্থান করলে সেটি উভধর্মী হবে। উভধর্মী হবে। বাট একটা ট্রিক, এই ট্রিক ফলো করো, এটা রুলস, বাট যখন প্রবলেম সলভ করবো সেই ট্রিক্সটা হচ্ছে এটাই, +1 +2 +3 জারণ সংখ্যা যদি দেখি তাহলে বলবো এটা যে ক্ষারীয় অক্সাইড। যদি +4 দেওয়া থাকে তাহলে বলবো উভধর্মী, আর যদি +5 +6 +7 থাকে তাহলে বলবো আম্লিক। এই রুলস ফলো করবো না, একদম এটা বেশি সোজা। +1 +2 +3 ক্ষারীয়, +4 উভধর্মী, 5 থেকে 7 আম্লিক। এক্সেপশন, ব্যতিক্রম Cr2O3। Cr2O3 যদি নির্ণয় করি তাহলে জারণ সংখ্যা দাঁড়াবে +3, আর +3 কিসে পড়ছে? ক্ষারীয়তে, বাট এটা হবে উভধর্মী। তাহলে আমার মনে হয় নিচে একটা বেশি সোজা হবে, কারণ এটাতে কনফিউজ হয়ে যেতে পারি। কারণ আমি যদি 4টা দিয়ে দিই তো মাঝেরটা কোনটা কি করে বুঝবো? 3টে দিলে মাঝে বার করা যাবে। সাপোজ আমাকে দিয়েছে V2O5 V2O4 V2O3, কোনটি কি প্রকৃতির অক্সাইড? তাহলে এটা খুব সহজে বলা যাবে, এটা +5, এটা +4, এটা +3, হাইয়েস্ট কে এটা, সুতরাং এটা কি হবে?
লোয়েস্ট কে V2O3 তাহলে এটা হবে ক্ষারীয়, মাঝে কে পড়লো V2O4 তাহলে সেটা হবে অবধর্মী। তাহলে উপরের রুলস দিয়ে বলা যাবে, বাট নিচের রুলস যদি অ্যাপ্লাই করি আরো সুবিধা। +5 আম্লিক, +4 অবধর্মী, +3 ক্ষারীয়। তাহলে লিখে দিচ্ছি নিচের রুলস অ্যাপ্লাই করব সর্বদা। আম্লিক V2O3 ক্ষারীয়, V2O4 অবধর্মী। নেক্সট যদি এরকম দিয়ে আমাকে MnO2 MnO4 মাইনাস MnO4 2 মাইনাস, তাহলে এবার মাঝে কি করে বলবো, নাকি ফার্স্ট আর লাস্ট দিয়ে মাঝে যেটা থাকবে সেটা মাঝে, এরকম তো হলে হবে না। +2 +4 +6 +7, তাহলে +2 ক্ষারীয় অক্সাইড, তাহলে MnO ক্ষারীয়। MnO2 কত পড়ছে +4, কিসে পড়ছে অবধর্মী। MnO4 আর MnO4 মাইনাস +6 +7 কিসে পড়ছে আম্লিক, তাহলে এটা হবে। তাহলে এক্সেপশন কোনটা হয়ে গেল Cr2। নেক্সট যদি এটা দেই CrO Cr2O3 CrO5, এরকম দিয়েছে। তাহলে +2 +3 +6, তাহলে CrO এটা ক্ষারীয়, +3 এক্সেপশন অবধর্মী, আর এটা হবে আম্লিক। তাহলে আজকে যা পড়ালাম তার কনক্লুশন হলো এটাই যে যদি জিজ্ঞাসা করে আম্লিক চরিত্রের ক্রম, তাহলে যার জারণ সংখ্যা বেশি তার আম্লিক চরিত্র বেশি। এটা রুলস, কোনো জায়গায় এক্সেপশন হবে না, মাত্র গুটি কয়েক জায়গায় এরকম হবে যে এর ব্যতিক্রম হয়েছে। যেমন পৃথিবীর মধ্যে এটা একটি এক্সেপশনাল কেস যে জারণ সংখ্যা ফলো করে না, সেটা হচ্ছে H3PO4 H3PO3 আর H3PO2। এই জারণ সংখ্যা এর যদি আম্লিক চরিত্র ক্রম অনুযায়ী সাজাতে বলে, তাহলে এর জারণ সংখ্যা অনুযায়ী যদি সাজায় তাহলে ঘটনা উল্টো হয়ে যাবে, মানে ভুল হয়ে যাবে। এখানে কি হবে, এর জারণ সংখ্যা +5 +3 +1, এখানে সবচেয়ে বেশি আম্লিক চরিত্র H3PO2। এটাই পৃথিবীর এক্সেপশন কেস, বাকি সব জায়গায় যার জারণ সংখ্যা বেশি তার আম্লিক চরিত্র বেশি। সেকেন্ড পড়লাম, কি পড়লাম, সমযোজী চরিত্র এবং আয়নীয় চরিত্র। যার অক্সিডেশন নাম্বার অর্থাৎ জারণ সংখ্যা বেশি তার ধ্রুবায়ন ক্ষমতা বেশি, সমযোজী চরিত্র বেশি এবং আয়নীয় চরিত্র কম। তো থার্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অক্সাইড দিয়ে দিবে, দেওয়ার পর জিজ্ঞাসা করবে কোনটি কি প্রকৃতির অক্সাইড, মিনস আম্লিক নাকি ক্ষারীয় নাকি অবধর্মী। তাহলে সেই ট্রিক্সটা হচ্ছে 1 2 3 ক্ষারীয়, +4 অবধর্মী এবং 5 6 7 আম্লিক, এক্সেপশন Cr2O3। ওকে, আজকের মতো এখানেই, এরপরে আবার দেখা হবে।